সময় বহমান। এভাবেই কেটে যায় ইস্টার ভার্সিটি জীবনের প্রথম 8টা মাস। আর কয়েক মাস বাদেই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ইস্টা। প্রতিদিনই ভার্সিটি আসে, কোনো ক্লাসই মিস দেয় না সে। এতটা মাস ধরে সিয়ানোর পেছনেই পড়ে আছে, তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ইস্টা ওকে মেনে নেয়নি। ভার্সিটি গেটের সামনে থেকে শুরু করে টিউশন পড়ানোর রাস্তায়ও প্রতিদিন দাঁড়িয়ে থাকে সিয়ান। কখনো কাছে এসে কথা বলে, আবার ওর পিছু পিছু হেঁটে টিউশন অব্দি যায়, অথবা কখনো দূর থেকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম ইস্টার ভয় হতো যদি ফারাজ দেখে ফেলে। কয়েকবার এমন হয়েছে যে ফারাজ সামনে আসলে সিয়ান লুকিয়ে গেছে, অথবা সিয়ান আর সামনেই আসেনি সেদিন, গাড়ির ভেতরেই বসে থাকতো। তাই এখন ইস্টা এটা নিয়ে ভয় পায় না, কারণ ও জানে সিয়ান কখনোই ফারাজের সামনে আসবে না। তবে সিয়ানের এভাবে পিছু পড়ে থাকাটা ইশরার কাছে বেশ বিরক্ত লাগে। প্রতিদিনের মতো আজকেও ইশরা টিউশন থেকে ফিরছে রাত 8:30 বাজে। ইশরা ফুটপাত ধরে হাঁটছে। হঠাৎ ওর কাছে মনে হচ্ছে পেছন পেছন কেউ আসছে। ও বুঝতে পারে এটা সিয়ান ছাড়া কেউ না। বেশ বিরক্ত লাগে ওর। এমনিতেই স্টুডেন্ট পড়ানোর পর আজকে মাথাটা বেশ গরম হয়েছিল, বাকিটা এখন গরম হয়েছে। ইশরা ভাবছে আজকে একটা কড়া কথা শুনিয়ে দিতেই হবে। এতটা মাস ও এসব সহ্য করে গেছে, আর এভাবে চলতে দেয়া যাবে না। এই ছেলেকে পিছু ছাড়াতেই হবে। এসব ভাবতে ভাবতেই হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় ইশরা। বেশ কয়েক কদম পেছনে সিয়ান দাঁড়িয়ে আছে। সিয়ানের দিকে রাগে চোখে তাকিয়ে এগোতে থাকে ইশরা। ইশরাকে এভাবে আসতে দেখে কিছুটা অবাক হলো সিয়ান। ইশরা এসে একদম ওর সামনাসামনি দাঁড়ায়। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচন্ড রেগে আছে। সিয়ান বলে, আজকে নিজে থেকে আমার কাছে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আপনি প্রতিদিন এভাবে আমার পিছু কেন নেন? আপনাকে কতবার বলতে হবে হ্যাঁ যে আমি আপনাকে ভালোবাসবো না? এই কথাটা কি আপনার কানে যায় না, নাকি আপনি শুনতে পান না কথা? দেখুন, এই 8 মাস অনেক সহ্য করেছি আমি আপনাকে, আর পারছি না আমি। প্রতিদিন রাতে পেছন পেছন হাঁটা, আমার জন্য দাঁড়িয়ে থাকা, এসব অসহ্য লাগে আমার, জাস্ট অসহ্য। আমি তোমাকে ভালোবাসি ফার্সিয়া, আর এটা তুমিও খুব ভালো করেই জানো। এই জন্যই তোমার পিছু পিছু আসি, তোমার জন্য দাঁড়িয়ে থাকি। তোমাকে না দেখলে আমার শান্তি লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। শুনুন, আপনার এই ধরনের ফালতু কথা আপনার কাছেই রাখুন। আপনি ঠিক কেমন ধরনের ছেলে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার মন শুধু সবসময় তোমাকেই চায়, আর এই জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসার পর আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি আর আগের সিয়ান নেই। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি ফার্সিয়া। নাফ ইজ ইনাফ। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আমি আপনার এসব ফালতু নাটক। জাস্ট স্টপ দিস ড্রামা প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে ড্রামা মনে হয়? হ্যাঁ, ড্রামাই তো। ড্রামা ছাড়া আর কি? আর কি বললেন? ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? একজন মেয়ে আপনাকে এতবার করে রিজেক্ট করছে, এতবার করে অপমান করছে, তাও আপনার লজ্জা হচ্ছে না? তবু পেছনে পড়ে আছেন। বাবা মা কিছু শেখায়নি আপনাকে? খবরদার, আমার বাবা মা নিয়ে একটা বাজে কথা বলবে না। ও, গায়ে লাগছে বুঝি? আপনাদের মতো পাবলিকদের আবার কথা গায়েও লাগে? আপনার মতো ছেঁচড়া বেহায়া পাবলিক আমি একটাও দেখিনি। যদি লজ্জা থাকে তাহলে আর আমার সামনে আসবেন না। অবশ্য কাকে কি বলছি আমি? এসব পাগল ছাগল বেহায়া নির্লজ্জ মানুষদেরই তো আমি বলছি লজ্জার কথা। আমার বোঝা উচিত ছিল এসব বেহায়া মানুষরা কখনো শোধরানো নয়। এসবকে যত নিষেধ করো না কেন, ঠিকই আবার কুকুরের মতো ঘুরঘুর করতে করতে পেছন পেছন আসবে। ঠিক আছে, ফাইন। তুমি যখন চাইছো না, তাহলে কখনোই আর তোমার সামনে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। আর কখনো এই সিয়ান ইদ্রার নামের মানুষটা তোমার সামনে আসবে না। আর কখনো এই বেহায়ার নির্লজ্জ মানুষটাকে তোমার দেখতে হবে না। কখনো এই মানুষটার ড্রামাগুলো সহ্য করতে হবে না। কখনো বিরক্ত করবো না তোমাকে, কখনো না। তবুও চাই তুমি শুধু ভালো থাকো, কারণ তোমার ভালো থাকতে আমার ভালো থাকা। ভাই, চললাম। বলে সিয়ান আর এক মুহূর্তও দাঁড়ায় না, উল্টো ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে চলে যায়। সেদিনের পর 1 সপ্তাহ পেরিয়ে যায়। এই 1 সপ্তাহে সিয়ান ভার্সিটিতে আসেনি। সেদিন রাতে বাড়ি যাওয়ার পর সারা রাত ধরে শাওয়ার নিয়েছিল, আর তারপর আজ 1 সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর। সিয়ান জ্বরের ঘোরে বেডের উপর পড়ে আছে, সঙ্গে পাশে বসে সানভি জলপট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে জিহাদ আর সাজিদ এসেছিল সিয়ানকে দেখতে। ওরা সোফায় বসে আছে। সানভি ঈশানকে ফোন দিয়েছিল ওদের পরিচিত ডক্টর মাহবুব আঙ্কেলকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ঈশান চলে আসে ডক্টরকে নিয়ে। ডক্টর মাহবুব চেক আপ করে বলে, এত গুরুতর জ্বর বাঁধালো কিভাবে ও? জিহাদ বলে ওঠে, আর বলবেন না আঙ্কেল, এক মেয়ের থেকে ছেঁকা খেয়ে এসে ওনার এই অবস্থা। মাহবুব জিহাদের এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বলল, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আশা করি এগুলো খেলে সুস্থ হয়ে যাবে।
আর ও যেহেতু অনেকটা উইক হয়ে গেছে সেজন্য স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান বলল। ওকে আঙ্কেল। তারপর সানভির দিকে তাকিয়ে বলল, তুমি সিয়ানের কাছে থাকো, ওর খেয়াল রাখো, আমি মেডিসিন এনে দিচ্ছি। ঘন্টাখানেক পর ঈশান এসে মেডিসিন দিয়ে গেছে আর সানভিকে বলেছে সিয়ানের খেয়াল রাখতে, আর কোনো প্রবলেম হলে ফোন দিতে। ভার্সিটির লেকের একপাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জিহাদ আর জেরিন, তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শান্তি। জিহাদ বলেছে যে ওর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যদিও জেরিন আসতে চায়নি, তবুও জিহাদ অনেকবার করে বলাতে এসেছে। জিহাদ জেরিনের দিকে তাকিয়ে বলল, দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, তাই সোজাসুজি বলছি, আমি তোমাকে প্রথম দিন থেকে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে তোমাকে আমার, আমি তোমাকে ভালোবাসি। জেরিন অবাক হয়ে চোখ বড় বড় করে জিহাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি আমাকে ভালোবাসে? অবশ্য ছেলেটা এতটাও খারাপ না, অ্যাকসেপ্ট করাই যায়, তবে একটু। এসব ভাবনার মাঝেই জিহাদ বলল, শোনো, আবার তোমার বান্ধবীর মতো করো না প্লিজ। ইসরা সিয়ানের সাথে যা করেছে, তুমিও যদি এমন করো আমার সাথে, তাহলে কিন্তু আমি ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব বলে দিলাম। জিহাদের কথায় জেরিনের ভীষণ হাসি পেল, তবুও হাসি আটকে বলল, এই ওয়েট, কি বললেন? ব্যাঙের ছাতা? লাইক সিরিয়াসলি? আপনি আমাকে না পেলে ব্যাঙের ছাতার সাথে? এই মজা করছেন আপনি আমার সাথে? জিহাদ বলল, এই না না, মজা করবো কেন, যেটা সত্যি সেটাই বললাম, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, আর তোমাকে না পেলে যেটা বললাম সেটাই করব। হয় ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব, আর না ওই তেলাপোকা মোড়ার বিষ খেয়ে সুইসাইড করব। জেরিনার হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, আপনাকে ব্যাঙের ছাতার সাথেও গলায় দড়ি দিতে হবে না, আর তেলাপোকার বিষ খেয়েও মরতে হবে না। জিহাদ এক্সাইটেড হয়ে বলল। তার মানে তুমি রাজি? জেরিন মাথা নাড়িয়ে বলল। হুম। শান্তি এবার এগিয়ে এসে বলল। জিহাদ আর জেরিন একসাথে হেসে উঠল। জেরিন বলল, না রে, তোর সিঙ্গেল মরতে হবে না, খুব তাড়াতাড়ি তোর মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করছি, এখন চল। বলে জেরিন শান্তির হাত ধরে জিহাদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে গেল। দুদিন পরের কথা, ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ইষ্টা, শান্তি আর জেরিন। শান্তি বলল, অনেকদিন ধরেই সিয়ান ভাইয়াকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না, কি হয়েছে বলো তো ওনার? শান্তির কথাই জেরিন বলল, ইসরার সাথে সেদিন রাতে কথা হওয়ার পর নাকি শিয়ান ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, ওনার অনেক বেশি জ্বর, অবস্থা ভালো না, তাই আসতে পারিনি। সিয়ান অসুস্থ এটা শুনে ইষ্টার খানিকটা খারাপ লাগছে, তবে সেটা মুখে প্রকাশ করছে না। সেদিন বাড়ি যাওয়ার পরও নিজেও রিয়েলাইজ করতে পেরেছে যে এত কিছু বলা উচিত হয়নি, ও একটু বেশি বলে ফেলেছিল। ইষ্টা জেরিন আর শান্তির উদ্দেশ্যে বলল, যা খুশি হোক না, আমাদের কি? জেরিন বলল, তুই এতটা নিষ্ঠুর হতে পারছিস কি করে বলতো? ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেটাকে তুই এভাবে অপমান করলি? তুই সেদিন বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস ইসরা। ইষ্টা বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে গেল। ওর এখন আর এসব কথা শোনার ইচ্ছে নেই। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির গেটের সামনে আসতেই একটা মেয়ে ওর সামনাসামনি এসে দাঁড়ালো। ওর সমবয়সী হবে, পরনে লং স্কার্ট, গলায় স্কার্ফ ঝুলানো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি ফার্সিয়া তাই না? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। বলে ইষ্টার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা টেবিলে সামনাসামনি বসে আছে সানভি আর ইষ্টা। আমি সানভি ইদ্রার, সিয়ান ইদ্রারের বোন। সবাই ভাইয়াকে বাজে বলে, জানি তার কারণ আছে, কিন্তু ভাইয়া আগে এমন ছিল না। 4 বছর আগে আমাদের বাবা মা মারা যায়। অনেকদিন ধরেই ভাইয়া এইসব থেকে বের হতে পারেনি। বাবা মা বেঁচে থাকাকালীন ভাইয়ার সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। ভাইয়া কখনোই কাউকে ভালোবাসেনি, তাই বাবা মায়ের সিদ্ধান্তে ভাইয়া খুশি ছিল। কিন্তু মেয়েটা ভাইয়াকে ঠকে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। তারপর থেকে ভাইয়া মেয়েদেরকে একদমই বিশ্বাস করতো না। আর তারপর শুরু হয় মেয়েদের নিয়ে টাইম পাস করা, নাইট ক্লাবে যাওয়া, পার্টি করা। এর জন্য অনেক সময় রাতে বাড়িতেও ফিরতো না। বাবা মা মারা যাওয়ার পরে এই সব শুরু হয়। আমি অনেক বুঝিয়েছিলাম, এমনকি ভাইয়ার বন্ধুরাও অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর তারপর তোমাদের নবীন বরণের দিন তোমাকে দেখার পর থেকে আমার ভাইকে বদলে যেতে দেখেছি। সেদিন থেকে ও তোমাকে ভালোবাসে।
আর তারপর মেয়েদের সাথে ঘোরাফেরা থেকে সমস্ত বাজে স্বভাব বাদ দিয়ে দিয়েছে, একদম নিজের লাইফ থেকে সবকিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। সানমি থেমে আবারও বলা শুরু করলো। তুমি জানো সেদিন রাতে তোমার কাছ থেকে বাড়ি ফেরার পর ভাইয়া সারা রাত শাওয়ারে ছিল। সকালে গিয়ে আমি দেখি প্রচন্ড জ্বরে হাত পা সব পুড়ে যাচ্ছে। এই 1 সপ্তাহ যাবৎ জ্বর কিছুতেই কমছে না। ভাইয়া তোমাকে অনেকটা ভালোবাসে, তাই তোমার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়াকে আমি কোনো মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখিনি যতটা তোমার জন্য করছে। ইশটা অবাক হয়ে সবটা শুনছে, মনে মনে এখন বেশ অনুতপ্ত। সিয়ানের বাবা মাও নেই, অথচ সেদিন ওর বাবা মাকে নিয়ে অনেক কথা বলে অপমান করেছিল সিয়ানকে। এখন ওর মনে হচ্ছে একটু বেশিই বলে ফেলেছে। ইচ্ছে করছে নিজের গালে নিজে কয়েকটা থাপ্পড় দিতে। এতগুলো কথা সে না বললেও পারত। হঠাৎ সানভি ইশটার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলা শুরু করলো। তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবে? আমার ভাই না তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ আমার ভাইকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস করো, ভাইয়া এখন আর তেমন ছেলে নেই। ভাইয়া নিজেকে বদলে ফেলেছে। তুমি একটাবার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবনে কখনো ঠকবে না তুমি। ইশটা সানভি থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলে ইশটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানভি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরো 2 সপ্তাহ পরের কথা। বেশ কিছুদিন আগেই সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ঈশান ওকে ভার্সিটিতে যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াশটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে, আজকে তুই ভার্সিটি যাবি? হ্যাঁ, কেন? আর কটা দিন যাক, তারপর যাবে না হয়। দেখ, এমনিতে অনেকদিন মিস করেছি, আরও যদি ক্লাস মিস করি তাহলে আমার ড্রিম আর ফুলফিল হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। কি বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি, তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানলো। কি হলো বল, তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি? হ্যাঁ। কেন ওর সাথে দেখা করেছিস? কেন তুই ওর কাছে গিয়েছিলি? তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছিল না ভাইয়া, তাই ওকে গিয়েছিলাম বোঝানোর জন্য। বুঝেছে তোর কথাও। শোন, ও বুঝবার নয়, ও আমাকে ভালোবাসে না, তাই আমিও আর ছড়ব না। ইভেন ওর সামনেও যাব না। যেভাবে ও ভালো থাকবে থাক। কিন্তু এইভাবে তো তুই ভালো নেই। আমার ভালো থাকা আর না থাকা কি এসে যায় বল? এমনিতেও ভালো ছিলই বা কবে? আমার লাইফটাই তো পেইনফুল। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় সিয়ান। মিনিট 20 মাথায় ড্রাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছে সিয়ান। এসেই সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিহাদ বলে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলেই ওদের পাশে গিয়ে বসে। সাজিদ বলে, আর কটা দিন পরে আসতে পারতিস একবারে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। আই এম ফিট এন্ড ফাইন। তার মধ্যে জিহাদ আবার বলে, আরও ক্লাস মিস করলে আমাদের সিয়ানের আর সায়েন্টিস্ট হওয়া হবে না। সাজিদ বলে, সেসব বাদ দে। আচ্ছা সিয়ান, কি ভাবলি ফার্স্ট ইয়ার ব্যাপারে? তেমন কিছু না, ও যা চায় তাই হবে। ওকে কখনোই আর ভালোবাসার কথা বলবো না, ওর সামনেও কখনো যাব না। দেখ, জোর করে তার ভালোবাসা হয় না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতাও পায় না, আমারটাও না হয় অপূর্ণতা। কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস, পারবি ওকে ছাড়া থাকতে? সিয়ানের প্রত্যুত্তরে কিছু বলল না। সত্যি তো পারবে ফার্সিয়াকে ছাড়া থাকতে? ওর তো এক মুহূর্ত ফার্সিয়াকে ছেড়ে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মধ্যে সাজিদ আবার বলল, কি হলো বল, পারবি ফার্সিয়াকে ছাড়া থাকতে? সিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদ ও পা বাড়ালো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইস্টাদের ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তে চোখ সরিয়ে নেয় সিয়ান। দুজনের ক্লাস মাঠের 2 প্রান্তে 2টো বিল্ডিংয়ে। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশের বিল্ডিং স্পষ্ট দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ঈশানদের বাসায় চলে আসে। সানভিকেও বলে রেখেছিল এখানে চলে আসতে। সিয়ানের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে। সেলিনা বেগম ও সানভি আর সিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে সানভি আগেই চলে এসেছে। সিয়ান সানভিকে বলে, কি ব্যাপার বলতো, আজ কলেজ যাসনি তুই? না, তুই বের হওয়ার পরই আমি এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করেছি। ও। সেলিনা বেগম সিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ রে সিয়ান, এখন কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও আলহামদুলিল্লাহ। ঈশান কোথায়?
ওর তো আজকে ফাইনাল ইয়ার রেজাল্ট দিবে, ও কলেজেই আছে। তুই বস, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ও শিট, আমি নিজেও তো ভুলে গিয়েছিলাম ঈশানের রেজাল্টের কথা। এর মধ্যে ঈশানও এসে পড়ে। সিয়ানকে দেখে এগিয়ে এসে বলল, হেই সিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট এ সারপ্রাইজ! আগে বলিসনি কেন? তাহলে আরো আগেই চলে আসতাম। আমি ফাইন, তোকে সারপ্রাইজ দিব বলেই তো জানাই। তোর রেজাল্টের কি খবর বল? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো তোর ট্রিট দিতেই হবে আজকে। আজকেই? হ্যাঁ আজকেই, ডিনারে নিয়ে যাবি। ওকে ব্রো। তো তোর শরীরে কি অবস্থা? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? তোকে কতবার বলেছি যাবি না, আরো 2 দিন পরে দিতি। তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরই হয়ে গেছিস, আমার কিছু হলে তুই দেখবি। ঈশান সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মুর কথা শোনো, কি বলে ও? সিয়ান বলে, ভুল কি বলছি বলতো? আমার কিছু হলে তো এখন ঈশানই দেখবে, তো এখন কোনো টেনশনই নাই। হ্যাঁ, আর এই জন্য তুই বারবার অসুস্থ হবি, তাই তো? বারবার হব বললাম কোথায়? বললাম যদি কখন কিছু হয় তাহলে তুই দেখতে পারবি, সেটাই। সেলিনা বেগম বলল, হয়েছে তোদের দুজনের? বাচ্চামো বন্ধ করে ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। সিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখলো সবকটার ফেভারিট ডিশ। যখনই সিয়ান আর সানভি আসে এই বাড়িতে, তখনই উনি ওদের প্রিয় খাবারটা রান্না করে খাওয়ায়। ওনাকে বারণ করলে উনি শোনে না। সিয়ান বলে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলে বলো তো আন্টি? নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাওয়াতে কষ্ট কি বলতো? ঈশান আর ঈশিতা যেমন, তোরাও তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে ঝটপট খেয়ে দেখতো কেমন হয়েছে আজকের রান্না। তোমার রান্নার তো কোনো তুলনাই হয় না, অল টাইম দারুণ টেস্ট হয়, চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতা স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা ঝুলি খুলে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসে। সেসব স্ন্যাক্স আর চা খেতে খেতে ওরা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা দিতে একসময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে, এই 9টা তো বেজে যাচ্ছে, আড্ডা দিতে বসলে আমাদের টাইমেরই আর ঠিক থাকে না। আম্মু, ঈশিতা, তোমরা রেডি হয়ে নাও, সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা বলল, ডিনার? হ্যাঁ, তোর সিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে বলল, তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছেই একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের ফ্যামিলি জোনে ঢুকে ওরা একটা টেবিলে বসলো। ঈশান মেনু লিস্টটা সিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, নে, কি খাবি আগে তুই অর্ডার দে। সিয়ান অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতে ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে সিয়ান ফোনের স্ক্রিন অন করে দেখলো 10:45 বাজে। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি, ঈশান আজ উঠি, এবার অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চল। ঈশান ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে সিয়ান আর সানভি নিজেদের বাড়িতে চলে গেল। এর মধ্যে আরো 15টা দিন চলে গেল। সিয়ানদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে সিয়ান ভার্সিটি আসলে একবারও ইষ্টার সামনে যায়নি। 1-2বার ইষ্টাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইষ্টাও আসা যাওয়ার সময় সিয়ান আর ওর বন্ধুদের দেখেছে। ইষ্টা বেশ কয়েকবারই ভেবেছিল সিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য। যেদিন গিয়ে ওদের সাথে কথা বললেও ইষ্টার আর যাওয়া হয়নি। ও নিজের ভেতরে একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা সামনে যেত সিয়ানের। সেই সংকোচবোধ থেকেই ওরা সিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ইশরা সোজা ক্লাসে চলে গিয়েছে আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকে আসছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে সাজিদ আর সিয়ানের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভাইয়া, ইশরা অনুতপ্ত, ও আপনাকে সরি বলতে চায়। সিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? ওর করা ব্যবহারের জন্য। ও সরি বলবে কেন? সরি তোলটা আমার বলা উচিত। দোষ তো ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছি। স্বাভাবিকভাবে যে কেউ রেগে যেত এখানে ওর জায়গায় থাকলে।
ভাইয়া, আমি আপনাকে যতটুকু চিনেছি জেনেছি এতটুকু বুঝতে পেরেছি আপনি ঈশিতাকে খুবই ভালোবাসেন। ওর জন্য সবকিছু ছেড়েছেন, নিজের লাইফকে চেঞ্জ করেছেন, কিন্তু সেটাও বুঝতে পারছি না। আর একটাবার চেষ্টা করা যায় না? ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। ওকে আমি কথা দিয়েছি কখন ওর সামনে ভালোবাসার দাম নিয়ে দাঁড়াবো না। ওর সামনেও যাও না কেন? তবুও ভাইয়া প্লিজ, আর একটাবার। আমি চাই ফার্সিয়া নিজের মতো ভালো থাকুক, নিজের মতো জীবনটাকে সাজাক। ওর জীবনে আর কোনো ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছু বলে না, কি বা বলার আছে। সে তো নিজের মতো চেষ্টা করেছিল ওদেরকে মিলানোর, কিন্তু সিয়ান তো এখনো চাইছে না। তাই জেরিন সেখান থেকে চলে আসে। 4-5 দিন আগে সিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে, এখনো বেশ রিল্যাক্স মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছা একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভির 3rd ইয়ার ফাইনাল এক্সাম চলছে। অভ্রের পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। ঈশানের চাকরি হচ্ছে রাঙ্গামাটির হসপিটালে। পরশুদিন ওরা চলে যাবে। তাই আজকে সিয়ান বলেছিল ঈশানদের সবাইকে এ বাসায় আসতে। সন্ধ্যার দিকে ওরা এ বাড়িতে আসবে। ঈশান চলে যাবে শোনার পর থেকে সানভির মন খারাপ হয়ে গেছে। সেজন্য আজ কদিন ধরে পড়ায় মন বসছে না। অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে আছে সিয়ান, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে, এত লেট? আসলে বাড়িতেও তো সবকিছু গোছানো হচ্ছিল এই জন্য। আচ্ছা আয় বস। ওরা সবাই বসতেই ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে। সিয়ান বলে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না। তোদের ভীষণ মিস করবো রে। আমরাও তোদের মিস করব। এই এলাকা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সবকিছুই তো এখানে। এই বাড়িঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই খারাপ লাগছে আমাদের। তুই আমার সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। সমস্ত বিপদের প্রতি তোকে পাশ করেছি। এখন তোরা এভাবে চলে যাচ্ছিস, আর কার কাছে যাবো বলতো? তারপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, যখনই আমার মায়ের কথা মনে পড়তো তখনই তোমার কাছে গিয়েছি আমি। কোনোদিন বুঝতেই দাওনি যে আমাদের মা বাবা নেই, সবসময় মায়ের মতো আগলে রেখেছো। সেলিনা বেগমেরও খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে। তিনি বললেন, তোদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো। সব কিছু ছেড়ে যেতে তো আমারও মন চাইছে না রে শিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান বলে ওঠে, সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান বলল, আছে তো, ওর রুমে বোধহয়। তোরা চলে যাবে বলে ওর খুবই মন খারাপ হয়ে গেছে, সেজন্যই বোধহয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম বলে, ওকে ডাক, পরশু তো চলে যাব, তারপর তো আর চাইলেও দেখতে পারবো না। সিয়ান ড্রয়িং রুম থেকে সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণও কান্না করছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন, গালে হাত রেখে বললেন, সানভি তুই কেঁদেছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমার কষ্ট হচ্ছে। সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আমার ইচ্ছে মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না, আমি পারবো না, আমি তো থাকতে পারবো না। আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারেই চলে যাচ্ছি না। এখন ঈশানের ওইখানে হসপিটালে চাকরি হয়েছে, সেজন্য ওখানে যেতে হচ্ছে। আমরা আবার 2-1 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদে চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলে সানভির এত কষ্ট হচ্ছে। চাইলে তো আর ভালোবাসার মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা বলে ওঠে, আপু তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে, ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকে জড়িয়েও কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে বলে, ঈশিতা তো হ্যাঁ ঠিকই বলেছে। তোমরা ইচ্ছে হলে আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে, ও তোমাকে রাঙামাটি নিয়ে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় সিয়ানও সাই জানে। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকে ওর যে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে বোঝাবে ও? সেই ছোটবেলা থেকেই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করত। আস্তে আস্তে সেটা ভালোবাসায় রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা সিয়ানও ভালো করেই জানে। রাতের ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে। সানভি তখনও অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরে কেঁদেছিল। সিয়ানের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে, এটাও মেনে নিতে পারছে না। ঈশান আর সিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিনা। ঈশানেরও বেশ খারাপ লাগছে।
ওরা চলে যাওয়ার পর সানভি দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। সিয়ানও পেছন পেছন যায়। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো ভাইয়া? ওকে না দেখতে পেলে তো আমি। কাঁদিস না, আমার ওকে ভালো লাগছে ওদের যাওয়াতে। আমারও ভালো লাগছে না, কাঁদিস না প্লিজ। আর তোর যখন ইচ্ছা হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যায়। সিয়ান ওকে বেডে শুয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। একটা ক্যাফেতে বসে আছে ফারাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মনমরা হয়ে আছে, ওর কিছুই ভালো লাগছে না, মন খারাপ করে আছে। ঈশিতাকে এভাবে বসে থাকতে দেখে ফারাজ বলে, দেখো, আজকের দিনে অন্তত আর মন খারাপ করে থেকো না, কালই তো চলে যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না। আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না, কিছুই ভালো লাগছে না আমার। আমারও তো ভালো লাগছে না, তাই বলে আজকের দিনটা এভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে? তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, যাব। এবার তো একটু হাসো, এভাবে মনমরা দেখতে তোমাকে একটুও ভালো লাগছে না। ঈশিতা তবুও মন খারাপ করে বসে আছে। ফারাজ বলে, দেখো, এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমি চলে যাব, ভালো লাগছে না আমার, প্লিজ কথা তো বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে। ফারাজ ফের বলে, দেখো, ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না, ভালোভাবে পড়ালেখা করবে, একদম মনমরা হয়ে থাকবে না, কারণ তোমার মন খারাপ থাকলে আমারও এখানে মন খারাপ থাকবে, আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়। তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, মনে থাকবে? ঈশিতা ছোট্ট করে উত্তর দেয়, আজকে ঈশানরা চলে যাবে। সিয়ান আর সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকেও এখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে সুঝিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস, আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের এখানে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর সানভি আর সিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। কেটে যায় আরো 15 থেকে 20টা দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভির প্রতিদিনই ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা বলে ও ঈশানের সাথে 1-2বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে সিয়ানের পরীক্ষার রেজাল্ট দিবে। এই কদিন সিয়ান বাড়িতেই ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ইশরা। এই 20 থেকে 25 দিন ধরে সিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুতেই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না, সবকিছুই খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে এর উত্তর ইশরা নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে সিয়ানের নামই বিচরণ করে। সারাক্ষণ সিয়ানের কথাই ভাবতে থাকে ইশরা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না, সবকিছুতেই অস্থির অস্থির লাগছে। ইশরাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে, কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না ভাইয়া, তেমন কিছু না। আজকাল দেখছি বেশি অন্যমনস্ক হয়ে আছিস, কিছু হয়েছে? না ভাইয়া। কিছু হলে আমাকে বলতে পারিস। না, কিছু না। আচ্ছা চল, ডিনার করে নিবি। চলো। ভার্সিটি মাঠে বসে আছে জেরিন আর শান্তি, ইশরাও আছে। ওরা দুজন কথা বললেও ইশরা একদম চুপচাপ হয়ে বসে আছে। জেরিন এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বলতো ইশরা, বেশ কদিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ হয়ে গেছিস, সিয়ান ভাইকে মিস করছিস? জেরিনের কথায় চমকে তাকালো ইশরা, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। দেখ, 1 দিন 2 দিন ধরে তো আর আমি তোকে চিনি না, অনেক দিন ধরেই চিনি। আমি বেশ বুঝতে পারছি তুই সিয়ান ভাইকেই মিস করছিস। যদি ভালোবেসে থাকিস তাহলে ওনাকে বলে দে। দুজনে এভাবে দুদিকে কষ্ট পাওয়ার মানে কি? নিজেও কষ্ট পাচ্ছিস, সিয়ান ভাইকেও কষ্ট দিচ্ছিস। ইশরা নিজেও অবাক হচ্ছে, আসলেই তো এ ছেলেকে তো এত মিস করছে কেন? সিয়ান নেই বলে এত অস্থির অস্থির লাগছে কেন? ভার্সিটিতে পড়াশোনায় কোনো কিছুতেই মন বসছে না, ভীষণ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে সিয়ান থাকলে অস্থিরতাটা কেটে যেত। তাহলে কি ও সত্যি সিয়ানকে ভালোবেসে ফেলেছে? মনে মনে এসব ভাবলেও মুখে বলল, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? আমি ওনাকে ভালোবাসি না। দেখ, যতই মুখে জোর করে বলিস না কেন ভালোবাসিস না, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই সিয়ান ভাইকে ভালোবাসিস, ওনাকে মিস করছিস। ইশরা উঠে চলে যায়। 3-4 দিন পরের কথা। আজকে সিয়ানদের রেজাল্ট দিবে, সেজন্য আজকে একটু আগেই চলে এসেছে সিয়ান।
আজকেই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ভার্সিটিতে, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আগেই চলে যায়। ভার্সিটিতে ঢুকতে মুখোমুখি হয় সিয়ান আর ইশরা। সিয়ান ইশরার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইশরার কেমন যেন বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। কেন যেন ইশরা এটা মেনে নিতে পারছে না যে সিয়ান ওকে ইগনোর করছে। এই এক মাসে বেশ বুঝতে পারছে যে ও সিয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখে স্বীকার করছে না। তার কারণ ফারাজ। ও নিজের ভাইকে ভীষণ ভয় পায়। ফারাজ যদি একবার জানতে পারে সিয়ানকে ভালোবাসে, তাহলে ওকে আস্ত রাখবে না। সেদিন সানভি থেকে সিয়ানের কথাগুলো শোনার পর থেকে সিয়ানের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে ওর মনে। আর একদিনে সিয়ানের বন্ধুরা ওকে নানানভাবে বুঝিয়েছিল। সবকিছু মিলিয়েও বুঝতে পেরেছে সিয়ান ওকে সত্যিই ভালোবাসে। আর তারপর এই এক মাসে সিয়ানের শূন্যতায় বুঝতে পেরেছে যে ও নিজেও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। এসব ভাবনার মাঝে জেরিন এসে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না কিছু না। আচ্ছা চল আমার সাথে। বলে জেরিন টানতে টানতে ওকে সিয়ানদের কাছে নিয়ে যায়। এখানে সিয়ান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাছাড়া ভার্সিটির আরো কিছু ছেলে মেয়েরাও ওখানে ছিল। ওরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে। জেরিন ইশটাকে এখানে আনতে ইশটা চলে যেতে চায়। জেরিন জোর করে ইশটাকে বসিয়ে দিয়ে পাশে নিচেও বসে পড়ে। সিয়ান হাতে গিটার নিয়ে বসে আছে। ও মোটামুটি ভালোই গান গায়। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও গিয়েছিল। আর আজকে সিয়ানদের রেজাল্ট দিবে। ভার্সিটির শেষ দিন বলে ছেলেমেয়েরা মিলে আবদার করে সিয়ানের থেকে গান শুনবে। জিহাদ বলল, নে এবার শুরু কর। সিয়ান গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করলো। পুরো গানটা শেষ করে সিয়ান। গানটা শেষ করার পরে সিয়ানের চোখ যায় ইশটার দিকে। চোখাচোখি হয় দুজনের। তৎক্ষণাৎ সিয়ান চোখ সরিয়ে নেয়। সিয়ান যতক্ষণটা গাইছিল পুরোটা সময় ইশরা সিয়ানের দিকেই তাকিয়েছিল। একটা মেয়ে সিয়ানকে আবদার করে, আরেকটা গান গাইবেন প্লিজ ভাইয়া? সিয়ান বলে, সরি গাইজ, আজ উঠি, আবার কখনো ইউনিভার্সিটি আসলে গাইব। বলে উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে চলে যায়। ইশরা এখনো সিয়ানের দিকে তাকিয়ে আছে। জেরিন ওকে হালকা ধাক্কা দিতে ও হেসে ফিরে। জেরিন দুষ্টমি মাখা হাসি দিয়ে বলে, কিরে এতক্ষণ ধরে শিয়ান ভাইয়ের দিকে ওভাবে কি দেখছিলি বলতো? ইশরা আমতা আমতা করে বলে, কোথায়? কিছু না তো। জেরিন ঠোঁট চেপে হেসে বলে, সব দেখেছি আমি, সব বুঝি, কিন্তু মুখে নাই বলিস। তুইও যে শিয়ান ভাইকে ভালোবাসিস সেটা বুঝতেই পারি। ভালোই যখন বাসিস তখন ভাইয়াকে বলে দে। রাখ তোর ফালতু কথা, সর এখান থেকে। বলে জেরিনকে ধাক্কা দিয়ে উঠে চলে যায় ইশরা। সিয়ানের রেজাল্ট খুবই ভালো এসেছে। ওর সাথে সাথে সানভিকে ফোন করে জানায়। তারপর ঈশানকে ফোন করে। কংগ্রাচুলেশন। এবার রিটার্ন ট্রিটটা কবে দিবি? ভেরি সুন, খুব তাড়াতাড়ি রাঙামাটি আসছি। ওকে, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ওকে রাখছি, পেশেন্ট দেখছি আমি, বাড়ি গিয়ে কথা হবে। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল ইশটা। শান্তির ফোনে ঘুম ভাঙে ওর। হ্যালো, কি হয়েছে বল? আজকে তো জেরিনের বার্থডে, মনে নেই? ওর বাসায় যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর আলমোড়া ভেঙে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ইশটা। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা কালো রঙের কুর্তি পরে নেয়। বরাবরের মতো চুলগুলো ছেড়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েই বেরিয়ে পড়ে। জেরিনের বার্থডে পার্টির পর খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তাঘাটও বেশ শুনশান। কোনো গাড়িও নেই যে ও বাড়িতে যাবে। আর ফারাজ আর ওর বাবা আজকে ঢাকায় একটা কাজে গেছে। ঝোড়ো হাওয়া বইছে, আকাশে মেঘ ডাকছে। ইশরা দ্রুত গতিতে পা চালাচ্ছে, কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। ইশরা একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে কিছু ভকেটের ছেলে এসে ওকে বাজে দৃষ্টিতে দেখতে থাকে, যার কারণে ইশরা সেই ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলো পেছনে পেছনে হাঁটছে। তা দেখে ইশরা দ্রুত হাঁটতে থাকে। পেছন ফিরে দেখে ছেলেগুলো দ্রুত গতিতে হাসছে। তাই এই ঝমঝম বৃষ্টির মধ্যেই ইশরা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ইশরা একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা জোরে ব্রেক কষে। গাড়ির সামনে ইশরাকে দেখে সিয়ান নেমে আসে। সিয়ানকে দেখে ছেলেগুলো উল্টো ঘুরে দৌড় দেয়, কারণ ছেলেগুলো সিয়ানকে ভালো করেই চেনে। বন্ধুদের জোরাজোরিতে ওদের সবাইকে নিয়ে সিয়ান আজকে রেস্টুরেন্টে গিয়েছিল ট্রিট দিতে। সানভিকেও বলেছিল, কিন্তু সানভি বলেছে ও আজকে নিজে বাড়িতে রান্না করবে, তাই যায়নি। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ইশরা এভাবে গাড়ির সামনাসামনি চলে আসায় জোরে ব্রেক কষে সিয়ান। সিয়ানের পরনের হোয়াইট কালার শার্টটা ভিজে একদম চুপচুপ হয়ে গেছে। সিয়ান গাড়ির দিকে ফিরে ইশরাকে বলে, গাড়িতে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ইশরার এখন আবার রাগ লাগছে। এখানে সিয়ান ওকে ইগনোর করছে। সেই সকাল থেকেই একের পর এক অ্যাভয়েড সহ্য করছে ইশরা। সিয়ানের এমন বিহেভিয়ারে ভীষণ কষ্ট হচ্ছে।
এবার আর নিজেকে দমাতে না পারে পেছন থেকে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরে। ইশরার কাজে সিয়ানও অবাক হয়ে যায়। ইশরা সিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেই বলতে থাকে, আমাকে কেন এইভাবে ইগনোর করছেন আপনি? কেন আমার সাথে কথা বলছেন না? আপনার এত অবহেলা তো আমি নিতে পারছি না। বলে কাঁদতে থাকে। সিয়ান এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। ইশরা কাঁদতে কাঁদতে বলে, আপনি জানেন গত একটা মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আপনাকে আমি মিস করেছি। আপনাকে একটু দেখার জন্য আমার মনটা কত ছটফট করেছে জানেন আপনি? গত একটা মাস আপনার শূন্যতা আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করেছি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার চোখ শুধু আপনাকেই খুঁজে চলেছে। এই পরদিনে এইটুকু আমি বুঝতে পেরেছি আপনাকে ছাড়া আমার চলবে না। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। ভীষণ ভালোবেসে ফেলেছি আমি আপনাকে, ভীষণ। ইশরার কথাগুলো শুনে সিয়ান ভীষণ অবাক হয়। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। ইশরা ফের বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সিয়ান, ভীষণ। আমার মন শুধু আপনাকেই চায়, শুধু আপনাকে। সিয়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সিয়ান ইশরার দিকে ঘুরে দাঁড়ায়। রাস্তার হেডলাইটের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়ানের দিকে চোখ যেতেই দেখে সিয়ানের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। এতে যেন তাকে আরো বেশি স্নিগ্ধ লাগছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় ইশরা। সিয়ান ইশরার থুতনি ধরে মুখ উপরে তোলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তার ফার্সিয়ার দিকে। ইশরার ভেজা গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছে সিয়ানকে। হঠাৎ ইশরার কোমর চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। তারপর তার প্রিয়তমার অধরে অধর মিলিয়ে দেয় সিয়ান। রাত প্রায় 12টা। অনেকটা লেট হয়ে যাওয়ায় তার উপর আবার বৃষ্টিতে ভেজা অবস্থায় তাই সিয়ান ইশরাকে ওর বাড়িতে নিয়ে যায়। ইশরা ওর মাকে কল করে জানিয়ে দিয়েছে যে ও আজকে জেরিনদের বাড়িতেই রয়ে গেছে। সানভি ড্রয়িং রুমে বসে আছে। ওর প্রচুর বিরক্ত লাগছে। নিজে আজকে এত কষ্ট করে এত কিছু রান্না করলো আর ওর ভাই কিনা এখনো বাড়িতে ফিরেনি। ইশরাকে নিয়ে বাড়িতে ঢুকতে সানভি দরজার দিকে তাকিয়ে বলতে লাগে, এখন তোর সময় হয়েছে আসার? বলেই থেমে যায়। পাশেই দেখে ইশরা দাঁড়িয়ে। সানভি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সানভি সিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভাইয়া, এটা কি দেখছি? তুই ভাবিকে নিয়ে এসেছিস? এটা স্বপ্ন নাকি সত্যি? সত্যি। এখনই গিয়ে ওকে একটা ড্রেস বের করে দে, ওর জামা কাপড় পুরো ভিজে গেছে। সানভি জিভে কামড় দিয়ে বলে। তারপর ইশরার দিকে তাকিয়ে বলে, এসো এসো, আমার সাথে এসো। সানভি ইশরাকে নিয়ে গিয়ে ওকে একটা ড্রেস বের করে দেয়। ইশরা এগুলো পরে বেরিয়ে আসে। ওর ভীষণ ঠান্ডা লাগছে এত বৃষ্টিতে ভেজার কারণে। সানভি ইশরার দিকে তাকিয়ে বলে, ডিনার করবে চলো। ডিনার টেবিলে বসে সিয়ান পুরো ঘটনাটা সানভিকে বলে। সানভি এবার ইশরার দিকে তাকিয়ে বলে, আমার ভাইকে যখন মেনে নিয়েছো তাহলে এবার থেকে তোমাকে ভাবি রাখবো, কি বলো? ইশরার বেশ লজ্জা লাগে। ওর মাথা নিচু করে নেয়। খাওয়া দাওয়ার পর সানভি ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। ইশরা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর তো তোমার রুমটা। থ্যাংক ইউ। সবটা ভাইয়াই চয়েস করে সেট করে দিয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত আড্ডা দিতে হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, একটু এসিটা অফ করে দেবে প্লিজ, ঠান্ডা লাগছে আমার। ওকে, তুমি বসো, আমি আসছি। দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সিয়ান ইশরাকে বাড়িতে পৌঁছে দেয়। 6টা মাস চলে যায়। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি নিয়ে বেশ ভালোই চলছে সিয়ান আর ইশরার প্রেম। আজকে ওদের 6 মান্থ অ্যানিভার্সারি। এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করবে বলে সিয়ান ইশরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্টটা মূলত সিয়ান আজকে ওদের জন্যই বুক করেছে। তো এই রেস্টুরেন্টে আজকে কেউই নেই। অনেক সুন্দর করে পুরো রেস্টুরেন্ট হয়েছে। সিয়ান যেভাবে বলেছিল সাজানোর জন্য ডেকোরেশনের লোকেরাও সেভাবেই করেছে। সিয়ান ইশরাকে চোখ বেঁধে নিয়ে আসে। এখানে এনে চোখ খুলে দেয়। কেমন লাগছে সারপ্রাইজটা? খুব ভালো। চল এবার কেকটা কেটে নিই। ইশরা মাথা নাড়িয়ে সাই জানায়। ওরা কেক কাটতে কাটতেই হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকে আসে ফারাজ আর শাওন। ফারাজ এসে ইশরার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস, তুই এই ছেলেটার সাথে প্রেম করিস? শাওন না বললে তো আমি জানতামও না। ভাইয়া একটা কথাও না, আমার সাথে চল এখান থেকে, চল। ভাই প্লিজ শোনো আমার কথাটা। তোর কোনো কথা শুনতে চাই না আমি, বাড়ি চল। বলে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে ইশরার রুমে সোজা ঢুকে যায়। দরজা বন্ধ করে ওর গালে আরো একটা থাপ্পড় দেয়। ইশরা গিয়ে বিছানার উপর পড়ে। ভাইয়া শোনো। ছি ইশারা, তোর লজ্জা করে না? তুই জানিস সিয়ান কেমন, তারপরও তুই সিয়ানের সাথে? ভাই তুমি ভুল বুঝছো, ও আর আগের মতো নেই। এই ধরনের ছেলেরা কখনোই শোধরানোর নয়।
ও কেমন সেটা আমার থেকে তুই বেশি জানিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এ রুম থেকে আর বেরোবি না। ভাইয়া, যেটা বলেছি সেটাই হবে, আর কোনো কথা শুনতে চাই না। বলেই ফারাজ রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। ইশরা দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। ভাইয়া দরজাটা খুলে দাও ভাইয়া। ভাইয়া প্লিজ শুনো না আমার কথাটা। ভাইয়া প্লিজ দরজাটা খোলো। ইশরার মা এগিয়ে এসে ফারাজকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও যেটা করেছে তার জন্য ওর এরকম শাস্তিই দরকার। বলে মাকে পাশ কাটিয়ে চলে যায়। ও কি করেছে সেটা তো বলে যা। বেশ কয়েক মাস কেটে যায়। এই কয়েক মাস ইশরা ভার্সিটিতে যেতে পারেনি। ইশরা সিয়ানকে ফোন করে সবটা জানায়। কিছুদিন বাদেই সিয়ান মাঝরাতে এসে ইশরার রুমের বারান্দার সামনে দাঁড়িয়ে ইশরার সঙ্গে দেখা করে যেত। কালকে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম, তাই কালকে ফারাজ ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছে। ফারাজ বলেছে ও নিজেই নিয়ে যাবে। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে পড়তে বসেছে ইশরা। ফোনে মেসেজ টোন বেজে ওঠায় বইয়ের পাশে রাখা ফোনটা হাতে নেয় ইশরা। সিয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা, কালকে থেকে তো তোমার এক্সাম, মন দিয়ে পড়াশোনা করো। বলেছিলাম কালকে দেখা করতে যাব, কিন্তু আজকে সানভিকে নিয়ে রাঙামাটি যাচ্ছি। মন খারাপ করে থেকো না, ফিরে এসে তোমার সাথে দেখা করবো। ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট ফর টুমরো। ইশরার খানিকটা মন খারাপ হয়, কারণ সিয়ান বলেছিল কালকে ভার্সিটিতে এসে দেখা করবে, কিন্তু এখন রাঙ্গামাটি যাবে, তাই দেখা করতে পারবে না শুনে খানিকটা মন খারাপ হয়। ঈশানরা রাঙ্গামাটি গেছে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে এর আগেও কয়েকবার সিয়ান আর সানভি রাঙ্গামাটি গিয়েছে। কয়েকদিন থেকেই আবার চলে এসেছে। ফারাজের সাথে ভার্সিটিতে আসে ইশরা। ইশরাকে পরীক্ষার হলে দিয়ে ভার্সিটির মাঠে এক কোণে বসে ফোন করে ঈশিতাকে। হ্যালো ঈশিতা, বলছিলাম আসবো আমি, কিন্তু এ কদিন আসতে পারবো না, কারণ তুমি তো জানো ইশরার পরীক্ষা, ওকে আনতে নিতে হবে এজন্য। ঈশিতা চুপ করে থাকে। এই কি হলো ঈশিতা, তুমি কথা বলবে না? রাগ করে আছো আমার উপর? তোমার না আসা নিয়ে রাগ করিনি। তাহলে তোমার বোনের ভালোবাসা নিয়ে তুমি এমন করছো কেন? তোমার বোন যাকে ভালোবাসে নিশ্চয়ই সেও খুব ভালো ছেলে। তোমার বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হতেই পারে না, ওই ছেলেটা খুবই খারাপ। তুমি কি করে জানো? আচ্ছা আমাকে একটা কথা বলো, এখন তোমার বোন প্রেম করছে দেখে তুমি এমন আটকে রেখেছো। আমার ভাইও যদি জানে আমি তোমার সাথে প্রেম করি, আমার ভাইও যদি এরকম আমাকে ঘরবন্দি করে রাখে, তাহলে তোমার ভালো লাগবে? সবকিছুতে বাড়াবাড়ি ভালো না। তুমি প্লিজ ইশারা আপুর ভালোবাসার ব্যাপারটা মেনে নাও। ফারাজ কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা ভেবে দেখবো। ভেবে দেখবো না, আজকে ইশারা আপুকে আর ওই ছেলেটাকে মেনে নিতে হবে, না হলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এর মধ্যেই জিহাদ আর সাজিদ এসে ফারাজের সামনে দাঁড়ায়। তোর সাথে কিছু কথা আছে। ফারাজ তখনও ঈশিতার সাথে লাইনে আছে। হ্যালো হ্যালো, শোনো। ঈশিতা রাগ করে লাইন কেটে দেয়, ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। তারপর জিহাদ আর সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, কি বলবি বল। দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না। এভাবে ওদের দুজনকে দূরে দূরে রেখে লাভটা কি হচ্ছে তোর বলতো? দেখ, সিয়ানের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি। তুই না চাইলেও আজকে শুনতেই হবে। এভাবে ইসরাকে আটকে রেখে তো নিজের বোনটাকেই কষ্ট দিচ্ছিস তুই। তুই বুঝতে পারছিস কি করছিস? দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে ওদেরকে কতটা কষ্ট দিচ্ছিস। সিয়ান সত্যি ইসরাকে ভালোবাসে, তুই জানিস না। সিয়ান ইসরার জন্য কতটা পাগলামি করেছে, সব কিছু ছেড়ে দিয়েছে, সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ইসরার জন্য। একটু বোঝার চেষ্টা কর। ফারাজ কিছু বলে না। সাজিদ বলে, আমরা কেউ মিথ্যা বলছি না। তুই পারলে আরো অনেককে জিজ্ঞাসা কর, দেখবি শিয়ানের ব্যাপারে ওরা কি বলে। শিয়ান নিজেকে সত্যিই চেঞ্জ করে নিয়েছে। তুই যেটা করছিস সেটা একদমই ঠিক করছিস না। প্লিজ বোঝার চেষ্টা কর। ফারাজ এবারেও চুপ, মনে মনে ভাবছে, আসলেই আমি আমার বোনটাকে কষ্ট দিয়ে ফেলছি না তো? আসলেও তো ইশরা ভালো নেই, সব সময় মনমরা হয়েই থাকে। ওকে হয়তো এভাবে আটকে রাখাটা আমার ঠিক হয়নি। না, আজকে গিয়ে সব ঠিক করতে হবে। আমার বোনকে এভাবে আর কষ্ট দিব না আমি, আর ওকে মনমরা হয়ে থাকতে দিব না। ওর মুখে হাসি ফোটাবই। ঈশানদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে ওরা সকলে। ঈশিতা নেই, কলেজে গিয়েছে। এমন সময় ফোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে নামটা দেখে বুড়ো কুচকে ফেলে সিয়ান। সিয়ানের এমন রিয়াকশন দেখে ঈশান জিজ্ঞেস করে, কি হলো, কার ফোন? ফারাজের। ফারাজ? রিসিভ কর, দেখ কি বলে। আচ্ছা তোরা বস, আমি আসছি।
সিয়ান ড্রয়িং রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যালো, কেমন আছিস? কি ব্যাপার বলতো, হঠাৎ আমাকে ফোন দিয়েছিস? আবার কেমন আছিস জিজ্ঞেস করছিস? এত কথা বলতে পারবো না। শোন, তোর সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল আমার। কোথায় তুই? কি কথা? আগে বল কোথায় তুই? তোর সাথে মিট করে তারপর কথা বলতে হবে। যা বলার ফোনেই বল, মিট করতে হবে কেন? কথাটা তোর সাথে সামনাসামনি বলতে হবে। আমি রাঙামাটিতে আছি, 2 দিন বাদে আসছি, তারপর মিট করব। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে সিয়ান অবাক হয়। কি এমন কথা বলবে যার জন্য সামনাসামনি দেখা করতে হবে, সেটাই বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমে আসতে ঈশান বলে, কিরে কি বললো? ইম্পর্টেন্ট কথা আছে নাকি, দেখা করে বলবে বলেছে। ও আচ্ছা। ফারাজ ভেবেছিল সিয়ানের সাথে দেখা করে ওকে নিয়ে তারপরে ইশরার কাছে যাবে। এখন তো আরো 2 দিন ওয়েট করতে হবে। নিজের রুম থেকে বের হয়ে ইশরার রুমের সামনে নিয়ে যাওয়ার সময় চোখ পড়ে ইশরার দিকে। মেয়েটা মনমরা হয়ে শুয়ে আছে। ফারাজ এক নজর দেখে চলে আসে। আর 2 দিন কষ্ট করব, তারপর তোকে তোর ভাই আর কষ্ট পেতে দেবে না, প্রমিস। আজকে সিয়ানরা রাঙামাটি থেকে চলে এসেছে। ফারাজকে কল দেয় কোথায় দেখা করতে হবে সেটা জানার জন্য। ফারাজ একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দেয়। এরপর ইশরার রুমে যায়। কি ব্যাপার, এখনো শুয়ে আছিস? তোকে আধ ঘন্টা আগে বলে গিয়েছিলাম আমার সাথে বেরোনোর জন্য রেডি হতে। তোকে বলেছি যেহেতু যেতে হবে, তার মানে যেতেই হবে। 10 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, আমি ওয়েট করছি। বলেই ফারাজ ড্রয়িং রুমের দিকে চলে যায়। ইশরার মন খারাপ, কিছুই ভালো লাগছে না। তবুও ফারাজের কথা না শুনলে যে রামধামক খেতে হবে সেটা ইশরা ভালো করেই জানে। তাই অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইশরা। আলমারি থেকে সাদা রঙের একটা 3 পিস বের করে পরে নেয়। চুলগুলো আশ্রয়ে বরাবরের মতোই ছেড়ে দেয়। তারপর ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ফারাজ ইশরার দিকে তাকিয়ে বলে, চল। ইশরা জিজ্ঞাসা দৃষ্টিতে মায়ের দিকে তাকায় যে মা কিছু জানে কিনা। ওর মা ওকে চোখ দিয়ে আশ্বস্ত করে জানায়, যা, সমস্যা নেই। আসলে ফারাজ ওর বাবা আর মাকে সিয়ানের ব্যাপারে বলে। ওনারাও সিয়ানের সাথে ইশরার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি করে না, সবটা মেনে নেয়। ফারাজ গিয়ে বাইকে বসতেই ইশরা ফারাজের পেছনে বাইকে উঠে বসে। মিনিট 20 মাথায় ফারাজ ইশরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। হেলমেট খুলে ইশরাকে বলল, নাম। এখানে? হ্যাঁ এখানে। কিন্তু এই রেস্টুরেন্টে কেন? চল, গেলেই দেখতে পাবি। ইশরা কথা না বাড়িয়ে থেমে গেল। ফারাজ বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে এসে বলল, চল। ইশরা ফারাজের পেছন পেছন ঢুকলো। একটা টেবিলে সিয়ানকে বসে থাকতে দেখে ইশরা অবাক হয়ে গেল। ওর পা থেমে গেল। ফারাজ পেছন ফিরে এগিয়ে এসে ইশরার হাত ধরে বলল, চল। দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না। ফারাজ সে সিয়ান যে টেবিলে বসেছিল সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সিয়ান ফোনের দিকে তাকিয়েছিল। টেবিলের সামনে কারো উপস্থিতি টের পায়ে মাথা তুলে তাকায়। সিয়ানও ইশরাকে দেখে ভীষণ অবাক হয়। ফারাজ চেয়ার টেনে বসে সাথে ইশরাকেও বসায়। সিয়ানের দিকে তাকিয়ে বলে, কি হলো, অবাক হচ্ছিস ইশরাকে দেখে? আমিও যখন শাওনের থেকে প্রথম শুনেছিলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আমিও এমন অবাক হয়েছিলাম। তোকে খুব খারাপ ভাবতাম, তার জন্য তোর সাথে ইশরার সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতো তুই ইশরাকে ইউজ করছিস, ইশরাকেও তুই ঠকাচ্ছিস। ইশরাকে ঘরবন্দি করে রেখেছিলাম, ভেবেছিলাম তোর থেকে সরিয়ে আনতে পারলে ইশরা ভালো থাকবে, কিন্তু তার ফল ভালো হয়নি, উল্টো খারাপই হয়েছে। তবুও ভেবেছিলাম এই খারাপ লাগা এক সময় কেটে যাবে, কারণ আবেগের বশে মানুষ কত কিছুই না করে। ভেবেছিলাম একসময় ইশরা তোকে ঠিক ভুলতে পারবে, কিন্তু না, উল্টো দিনের পর দিন মনমরা হয়ে বসে থাকতো ঘরের মধ্যে। ওর পড়াশোনারও অনেক ক্ষতি হয়েছে। তারপর সেদিন যখন জিহাদের থেকে জানতে পারলাম তুই আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছিস, নিজেকে বদলেছিস শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোনটাকে তুই সত্যি সত্যি ভালোবাসিস। ঠিক সেই মুহূর্তেই রিয়েলাইজ করেছিলাম আমি ভুল ছিলাম, তোরাই ঠিক ছিলি। তারপরে ভেবেছিলাম সেদিনই তোদেরকে এক করিয়ে দেব। তোকে ফোন দেওয়ার পর শুনলাম তুই রাঙামাটিতে, তাই বলেছিলাম দেখা করেই সব বলবো। তারপর ফারাজ সিয়ানের এক হাত ধরে বলল, তুই ইশরার জন্য কি কি করেছিস সব শুনেছি আমি জানি তুই ইশরাকে সত্যিই ভালোবাসিস। আর এটাও জানি তুই ছাড়া ইশরাকে কেউ ভালো রাখতে পারবে না। আমার বোনটা তোকে ছাড়া কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এসব বিষয় নিয়ে শত্রুতা রেখে কি লাভ, সবকিছু ভুলে যাওয়াই ভালো। ইশরার সিয়ান অবাক হয়ে সবটা শুনছে। তারপর ফারাজ ইশরার এক হাত নিয়ে সিয়ানের হাতে তুলে দেয়। এই নে ধর, তোর ইশরাকে তোকে দিয়ে দিলাম।
এই হাতটা শক্ত করে ধরে রাখবি, কখনো ছাড়িস না প্লিজ। আমার বোনটা তোকে খুব ভালোবাসে, ও তোকে ছাড়া থাকতে পারবে না। নিজের বোনের এই কষ্টটা নিজের চোখে দেখতে পারছিলাম না আমি, তাই তো আজকে তোর হাতে আমার বোনকে তুলে দিলাম। ইস্টার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ফারাজ এভাবে সবটা মেনে নেবেও ভাবতেও পারেনি। সিয়ান মৃদু হেসে বলে, তুই না বললেও আমি ওকে কখনোই ছাড়তাম না, কারণ ওকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তারপর ফারাজের দিকে তাকিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলে, তো আজ থেকে আমরা ফ্রেন্ড। হোয়াটস এ ফারাজ? ফারাজ এসে হাত মিলিয়ে বলে, অফ কোর্স। ইস্টা ফারাজের দিকেই তাকিয়ে বলে, আব্বু আম্মু যদি জানে ভাইয়া? আব্বু আম্মু অলরেডি সব জানে। আব্বু আম্মুকে মানিয়েই তোকে নিয়ে এসেছি। আজকালের মধ্যেই আব্বু আম্মু সিয়ানদের বাড়িতে যাবে, কথা বলে তোদের এঙ্গেজমেন্ট আর বিয়ের ডেট ফিক্স করবে। ইস্টা ভাবছে, আব্বু আম্মু জানে? তাহলে আমাকে কিছু বললো না কেন? তার মানে আম্মু জানতো বলেই তখন আমায় আসার জন্য আশ্বস্ত করেছিল। ফারাজ সিয়ান আর ইস্টার দিকে তাকিয়ে বলে, কি খাবি বল, তোরা অর্ডার কর। সিয়ান একটা ওয়েটারকে ডাকলো। ইস্টার বিরিয়ানি ফেভারিট, তাই ওদের সবারই জন্য বিরিয়ানি অর্ডার দিল। দুপুরে লাঞ্চটা ওরা রেস্টুরেন্টেই করে নিল। বিকেলবেলা ফারাজ ছাদে দাঁড়িয়ে ইশিতার সাথে কথা বলছে। তো ম্যাডাম, আপনি এবার হ্যাপি তো? শুধু হ্যাপি না, ভীষণ হ্যাপি। আরো বেশি হ্যাপি কারণ ঈশার আপু সিয়ান ভাইয়ের বউ হবে এটা শুনে। আগে যদি জানতাম যে তোমার বোন আর সিয়ান ভাইয়ের ভালোবাসার মানুষ দুজনই একই, তাহলে তাদের ভালোবাসায় তোমাকে ভিলেন হতেই দিতাম না। আমি তো ওদের সম্পর্ক মেনেই নিয়েছি, তাহলে এখনো ভিলেন বলছো কেন? আগে তো ভিলেনের মতোই কাজ করেছো। তবে যাই হোক, একটা জিনিস খুবই হ্যাপি, অবশেষে সিয়ান ভাইয়া নিজের ভালোবাসাকে পেল। আচ্ছা, এবার তো আর ভাইয়ার সাথে কথা বলতে সমস্যা নেই, কবে কথা বলবে? এখনো তো তুমি কলেজে, তোমার কলেজ শেষ হোক তারপর। ওকে। আচ্ছা বাই, রাখছি, আমি একটু কাজ আছে। ওকে বাই। সিয়ানদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে ইস্টাদের ফ্যামিলির সবাই। তাদের অপোজিট পাশের সোফায় বসে আছে সিয়ান আর সানভি। ওনাদের সামনে টি টেবিলে নানান ধরনের স্ন্যাক্স আইটেম সাজানো। ওনাদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি সিয়ান। ইস্টার বাবা ইমানুর রহমান সিয়ানদের উদ্দেশ্যে বললেন, ফারাজের কাছে তোমাদের ফ্যামিলি সম্পর্কে সব শুনেছি, সবটা জানি। তোমার আর ইশরার সম্পর্ক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই বিয়ে দিতে রাজি। আমাদের মেয়ের সুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে তোমাদের এঙ্গেজমেন্ট ডেটটা ফিক্স করতে এলাম। এখন যেহেতু ইশরাদের এক্সাম চলছে, তাই আপাতত এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই তোমাদের, আর ওর এক্সামের পরেই তোমাদের বিয়ের সমস্ত আয়োজন করব। সিয়ান বলল, জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি যা ভালো মনে করেন। আমি চাইছি আগামী সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্টের আয়োজন করতে। এতে তোমার কি মত? আঙ্কেল, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। সানভি এবারে বলল, সবকিছু তো ঠিকঠাক হয়েই গেল, তাহলে আমরা এবার মিষ্টি মুখ করতে পারি, কি বলো? ফারাজ বলল, হ্যাঁ অবশ্যই। সানভি উঠে কিচেনের দিকে চলে গেল। খানিক বাদে দুজন মেড সার্ভেন্ট সহ এলো। দুজনের হাতে দু ট্রেতে বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার। ওরা এগুলো টি টেবিলের উপর রেখে চলে গেল। সানভি ওদের উদ্দেশ্যে বলল, নাও সবাই এবার মিষ্টি মুখ করে নাও। সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডাও দিচ্ছে, শুধুমাত্র ইশরা ছাড়া। ও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সিয়ান ওর দিকেই তাকিয়ে আছে, সেজন্য ও মাথা তুলছে না। ভালো লাগা, লজ্জা সবকিছু একসাথে ওকে ঘিরে ধরেছে। সানভীর হঠাৎ ইশরার দিকে চোখ যায়। ও ইশরার পাশে গিয়ে বসে, ট্রে থেকে মিষ্টি নিয়ে ইশরার দিকে এগিয়ে দিয়ে বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? এরাও খাও। আমার এখন খিদে নেই। এটা বললে তো হবে না, সবাই মিষ্টি মুখ করছে, তোমাকেও করতে হবে। এই নাও খাও। বলে একটা মিষ্টি নিয়ে ইশরাকে খাইয়ে দেয়। তারপর ইশরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো ভাবি, বিয়ের আগে ভাইয়ার সামনে এত লজ্জা পাচ্ছ? বিয়ের পর কি হবে তাহলে? সানভীর কথায় ইশরার লজ্জা আরো বেড়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ইশরার এই অবস্থা দেখে সিয়ান মুস্কি হাসে। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে ঈশানের সাথে ফোনে কথা বলছে সিয়ান। কংগ্রেস ব্রাদার, ফাইনালি নিজে ভালোবাসার মানুষকে পেলি। তোকে কিন্তু এনগেজমেন্ট আসতে হবে, মাস্ট। সরি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আসতে পারছি না। ডিউটি আছে হসপিটালে। তুই না এলে কিন্তু আমি ভীষণ রাগ করব। প্লিজ আন্ডারস্ট্যান্ড সিয়ান,
ইমার্জেন্সি ওটি আছে, তাই আসতে পারছি না। বাট তোর বিয়েতে আসবো পাক্কা। প্রমিস? ইয়াস, প্রমিস। তো এবার তোর ফার্সিয়ার একটা পিক দে, আমরাও দেখি তোর চয়েস কেমন। আসবি না যখন এনগেজমেন্টে, তাই এখন আর কোনো ছবিও পাবি না। ডিরেক্ট বিয়েতে এসে ওকে দেখিস। ওকে, অ্যাজ ইউ উইশ। ডিনার করেছিস? হ্যাঁ, তুই? তুই কি করছিস? এই তো ইউনিফর্ম পরছি, হসপিটালে আছি, একটু পর আর একটা অপারেশন আছে। ওকে, অল দ্য বেস্ট ব্রো, বাই, টক ইউ লেটার। ওকে, বাই। সিয়ান কল কেটে ইশটাকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর ইশটা রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো ফার্সিয়া? তেমন কিছু না, আপনি? তোমার কথাই ভাবছিলাম। সারাদিন কি এটাই করেন? না মানে যখনই জিজ্ঞেস করি কি করেন তখনই এই কথাটাই বলেন। তুমি তো আমার সব। তোমাকে ছাড়া কাকে নিয়ে ভাববো বলো তো? তোমাকে ভালোবাসি বলেই তো সারাক্ষণ তোমার কথাই আমার মনে পড়ে। চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ খুললেও তোমাকে দেখি, যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমাকেই দেখি। আমার আর তর্স হয়েছে না। কিসের জন্য? তোমাকে কাছে পাওয়ার, তোমাকে নিজের করে পাওয়ার। অপেক্ষা করুন, আর কিছুদিনই তো। এই অপেক্ষাটাই না আর করতে পারছি না। ইচ্ছে তো করেছিল আজই তোমাকে বিয়ে করে একদম আমার কাছে নিয়ে আসি, কিন্তু তোমার বাবার কথার উপর আর কথা বলিনি। ইশটা ঠোঁট চেপে মৃদু হাসে। ছেলেটা সত্যি একদম ওর জন্য পাগল। হঠাৎই সিয়ান স্লো ভয়েসে বলে, ফার্সিয়া। ইশটা কেঁপে ওঠে। এমনভাবে ফার্সিয়া বলাতে হার্টবিট বেড়ে যায় ইশটার। সিয়ান যখনই ফার্সিয়া বলে ডাকে তখন ইশটার এমন ফিল হয় সবার থেকে আলাদা নামে ডাকে কিনা। ইশটা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, তোমার থেকে নিজেকে আর দূরে রাখতে পারছি না। কবে যে বিয়েটা হবে আমাদের, তারপর তোমাকে চোখের সামনে বসিয়ে রেখে একটু মন ভরে দেখতে পারবো, সবসময় নিজের কাছে রাখতে পারবো, আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মাঝে। নো ডিস্টেন্স বিটুইন আস। খানিকটা থেমে আবারও বলে, জানো ফার্সিয়া, ইদানিং না কেমন একটা তোমাকে হারানোর ভয় হয়। মনে হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি। কিচ্ছু হবে না, আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তবুও কেন জানি না, বিয়েটা হওয়া অবধি আমার মনে কিছুতেই শান্তি লাগছে না। নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিন তো। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন আপনি? তুমি? যাই হোক, বেশি রাত জাগবেন না, আর এসব নেগেটিভ চিন্তা ভাবনা একদম মাথায় আনবেন না। আমি আপনার আছি, আপনারই থাকবো, আমি কোথাও যাব না। ঘুমিয়ে পড়ুন এবার। গুড নাইট। গুড নাইট। বলে লাইন কেটে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে সিয়ান। আজকে সিয়ান আর ইশার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা অবশ্য সিয়ানদের বাড়িতেই হবে। তেমন কাকে ইনভাইট করেনি সিয়ান। ইশার ফ্যামিলি আর ইশার কিছু বান্ধবী এসেছে, আর সিয়ান নিজের কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছে। এর বাইরে আর কেউই নেই। ডার্ক ব্লু কালারের একটা গাউন পরে সোফায় বসে আছে ইশা, চুলগুলো স্ট্রেট করে একদম ছেড়ে দেওয়া। পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে দিয়ে গেছে। সিয়ানের ফুল গেট আপও ব্লু কালার। দুজন পাশাপাশি সোফায় বসে আছে। সিয়ানের পাশে সানভি বসেছে, ইশটার পাশে ওর মা সঙ্গীতা বেগম বসে আছে। সানভি টেবিল থেকে রিংটা নিয়ে সিয়ানের দিকে এগিয়ে দেয়। সিয়ান ইশটার হাত ধরে ওর আঙ্গুলে রিং পরিয়ে দেয়। তারপর সঙ্গীতা বেগম একটা রিং ইশটার দিকে এগিয়ে দেয় সিয়ানকে পরানোর জন্য। ইশটার হাত পা কাঁপছে, কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে। ইশটা কোনো রকমে কাঁপা কাঁপা হাতে রিংটা নিয়ে সিয়ানকে পরিয়ে দেয়। সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবাই মিলে অনেক ফটো তুলে। সিয়ান আর ইশটাও আলাদা করে কিছু ফটো তোলা হয়। পুরো সন্ধ্যাটা ওরা আড্ডা হাসি মজা করে স্পেন্ড করে। রাতে সবাই মিলে ডিনারের পর ইশটার বাবা ইমানুর রহমান বলেন, আজকে বিয়ের ডেটটা ফাইনাল করে যাব, আর 3-4 দিন পরেই ঈশার পরীক্ষা শেষ। সামনের রবিবারেই তোমাদের বিয়ের আয়োজন করব বলে ভেবেছি। সামনের রবিবারেই তোমাদের বিয়ে। উনি উঠে সিয়ানকে জড়িয়ে ধরে বলেন, আজ আসি বাবা, সাবধানে থেকো। জি আঙ্কেল, আপনারাও সাবধানে যাবেন। সঙ্গীতা বেগম ও সিয়ানের থেকে বিদায় নিয়ে তারপর সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মা, আসছি, সাবধানে থেকো। জি আন্টি, আপনারাও সাবধানে যাবেন, আর পৌঁছে একটা ফোন করবেন অবশ্যই। আচ্ছা। শাওন ফোন কানে নিয়ে কপাল কুঁচকে আছে। ওর ভীষণ রাগ হচ্ছে। ফোনের ওপাশের ব্যক্তির দোয়া নিউজটা শোনার পরে রাগে গা গিজগিজ করছে। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। চেয়ারে একটা লাথি মেরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না। সিয়ান, কি ভেবেছিসটা কি তুই? আমাকে মেরে, আমাকে অপমান করে
প্রপার্টি না লিখে দিয়ে তুই বিয়ে করে সুখে সংসার করবি? ও নো, নেভার, কখনোই না। এই শাওন তোকে কখনোই শান্তিতে থাকতে দিবে না। শাওন বেঁচে থাকতে কখনোই তুই বিয়ে করতে পারবি না। তোকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না, কিছুতেই না।